গত সপ্তাহে তেহরান থেকে যে খবরটি বেরিয়ে এসেছে সেটি প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি। ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো ভেবেছিল এটা নিছক প্রোপাগান্ডা। ওয়াশিংটনের কর্মকর্তারা হেসে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু যখন স্যাটেলাইট ইমেজগুলো সামনে এলো, যখন হরমুজ প্রণালীর উপর থেকে তোলা ছবিগুলো বিশ্লেষণ করা হলো, তখন সবার মুখের হাসি মুছে গেল। ইরান যা বলেছিল তা মিথ্যে ছিল না, বরং বাস্তবতা ছিল তার চেয়েও ভয়াবহ। পারস্য উপসাগরের নীল জলে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। মাছ ধরার নৌকাগুলো আর আগের মতো বের হচ্ছে না। বড় বড় তেলবাহী ট্যাঙ্কারের ক্যাপ্টেনরা নির্দেশ পাচ্ছেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে। কেন এই আচমকা পরিবর্তন? কি ঘটেছে সেখানে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রয়ে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে বুঝতে হবে হরমুজ প্রণালী আসলে কি জিনিস। পৃথিবীর মানচিত্রে এটি দেখতে একটি সরু গলার মতো, যা পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। কিন্তু ছোট্ট এই জলপথটির গুরুত্ব কেন পৃথিবীর যে কোনো সামরিক ঘাঁটির চেয়ে বেশি? কারণ বিশ্বের তেল বাণিজ্যের প্রায় 21% এই পথ দিয়ে চলাচল করে। প্রতিদিন কোটি কোটি ডলারের জ্বালানি এই সরু গলা দিয়ে পার হয়ে যায়। এটি বন্ধ হলে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন থেমে যাবে। আর ঠিক এই জায়গাটিতেই ইরান এমন কিছু করে বসেছে যা কেউ কল্পনাও করেনি। 21 কিলোমিটার প্রশস্ত যে চলাচলের পথ ছিল সেটিকে সংকুচিত করে মাত্র 5 কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। বাকি 16 কিলোমিটার এখন ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সেখানে কি আছে তা কেউ জানে না। কেউ কেউ বলছেন মাইন পাতা হয়েছে, কেউ বলছেন ছোট ছোট দ্রুতগতির যুদ্ধ জাহাজ লুকিয়ে আছে, আবার কেউ দাবি করছেন আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করা হয়েছে যা যে কোনো শত্রু জাহাজকে সম্পূর্ণ ডুবিয়ে দিতে সক্ষম। সত্যটা কি? সত্য হলো এই মুহূর্তে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট বাহরাইনের ঘাঁটিতে প্রায় বন্দী হয়ে আছে। তারা বের হতে পারছে না, কারণ বের হলেই সেই 5 কিলোমিটার সরু পথ দিয়ে যেতে হবে। আর সেই পথ এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। ইরানের এন্টিশিপ মিসাইল ব্যাটারিগুলো সেই পথের দিকে তাক করা আছে। আকাশে ড্রোন উড়ছে অবিরাম। যে কোনো শত্রু জাহাজকে তারা মুহূর্তে চিহ্নিত করতে পারছে। কিন্তু এখানেই শেষ নয়। গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি এখনো বাকি আছে। গত মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সংবাদ সম্মেলনে এমন কিছু বলেছেন যা শুনে পশ্চিমা কূটনীতিকদের রক্ত হিম হয়ে গেছে। তিনি বলেছেন বর্তমান পরিস্থিতি 1980 সালের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ। কেন তিনি এমন বললেন? কারণ সেই যুদ্ধে শত্রু ছিল নির্দিষ্ট, সাদ্দাম হোসেনের বাহিনী সীমান্তে দাঁড়িয়েছিল, যুদ্ধক্ষেত্র ছিল চিহ্নিত। কিন্তু এবার শত্রু সব দিক থেকে আক্রমণ করছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, রাজনৈতিক চাপ, সাংস্কৃতিক আগ্রাসন, সাইবার হামলা, চারদিক থেকে ইরানকে শ্বাসরুদ্ধকর করার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে ইরান একটি অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের শত্রু তালিকায় নতুন একটি নাম যোগ করেছে। সেই নামটি শুনলে অনেকেই চমকে উঠবেন। এতদিন আমেরিকা আর ইসরায়েল ছিল সেই তালিকায়, এবার যুক্ত হয়েছে সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইটালি সবাই এখন ইরানের চোখে শত্রু হিসেবে চিহ্নিত। এই ঘোষণার পরপরই ব্রাসেলসে জরুরি বৈঠক বসেছে। ইউরোপীয় কমিশনের কর্মকর্তারা রাত জেগে পরিস্থিতি বিশ্লেষণ করেছেন, কারণ তারা জানেন এর মানে কি। ইরান যদি সত্যি ইউরোপীয় জাহাজগুলোকে টার্গেট করে, তাহলে ইউরোপের জ্বালানি সংকট চরম আকার ধারণ করবে। গ্যাসের দাম আকাশ ছোঁবে, কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, শীতকালে মানুষ ঠান্ডায় জমে মরবে। কিন্তু ইরান কেন হঠাৎ এত আগ্রাসী হয়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েক মাস পিছিয়ে যেতে হবে। আমেরিকা ইরানের একটি জাহাজ আটক করেছিল। সেই জাহাজে কি ছিল তা নিয়ে নানা গুজব আছে। কেউ বলছে তেল ছিল, কেউ বলছে অস্ত্র ছিল। কিন্তু যাই থাকুক, ইরান এই অপমান সহ্য করেনি। তারা পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকার 3টি জাহাজ আটক করেছে। আর শুধু আটকই করেনি, সেগুলো প্রকাশ্যে নিলামে তুলে বিক্রি করে দিয়েছে। এই ঘটনাটি আধুনিক ইতিহাসে বিরল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের জাহাজ নিলামে বিক্রি হচ্ছে, এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। ওয়াশিংটনে এই খবর পৌঁছানোর পর পেন্টাগনে এক ধরনের নীরবতা নেমে এসেছিল। কি করা উচিত তা নিয়ে কেউ একমত হতে পারছিল না। কেউ বলছিল তাৎক্ষণিক সামরিক হামলা চালাতে হবে, কেউ বলছিল এতে পরিস্থিতি আরো খারাপ হবে। এরই মধ্যে ইরান আরেকটি ঘোষণা দিয়ে বসেছে। তারা জানিয়ে দিয়েছে এবার ইউরোপীয় জাহাজগুলো তাদের টার্গেট। ইউরোপীয় ব্যাংকগুলো আমেরিকার নির্দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছে। ইরান সেই টাকা ফেরত চায়, আর যদি না পায় তাহলে ইউরোপীয় জাহাজ আটক করে সেই ক্ষতি তারা পুষিয়ে নেবে। এই হুমকি শুনে ইউরোপীয় শিপিং কোম্পানিগুলো আতঙ্কে আছে। অনেকে ইতিমধ্যে হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার বিকল্প পথ খুঁজছেন। কিন্তু বিকল্প পথ মানে আফ্রিকা ঘুরে যাওয়া। এতে সময় লাগবে সপ্তাহখানেক বেশি, খরচ বাড়বে কোটি কোটি ডলার। আর সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট থেকেই যাবে। ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে একটি অপ্রত্যাশিত খবর এসেছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ঘোষণা করেছেন বাগদাদে শীঘ্রই ইরান ও আমেরিকার মধ্যে একটি বৈঠক হতে চলেছে। এই খবর শুনে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। হয়তো যুদ্ধ
এড়ানো যাবে, হয়তো আলোচনার মাধ্যমে সমাধান বের হয়ে আসবে। কিন্তু এখানে একটি বিপদের সংকেত আছে যা অনেকে খেয়াল করছেন না। অতীতে আমেরিকা বহুবার আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি নিয়েছে। ওমানের মধ্যস্থতায় যখন গোপন আলোচনা চলছিল, ঠিক তখনই পেন্টাগন ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করছিল। তেহরান এই ইতিহাস ভোলেনি। তারা জানে আমেরিকার হাসি মুখের আড়ালে কি লুকিয়ে থাকতে পারে। তাই ইরান এবার একটি অভূতপূর্ব শর্ত দিয়েছে। তারা বলেছে যে কোনো চুক্তিতে চীনকে গ্যারান্টার বা জামিনদার হিসেবে রাখতে হবে। এই শর্তটি শুনে ওয়াশিংটনের কূটনীতিকরা স্তব্ধ হয়ে গেছেন। কারণ এর মানে কি তারা তা বুঝতে পারছেন। চীন যদি গ্যারান্টার হয়, তাহলে ইরানের আকাশসীমা আর পারমাণবিক স্থাপনাগুলো রক্ষা করার দায়িত্ব চীনা সেনাবাহিনীর উপর বর্তাবে। মধ্যপ্রাচ্যে চীনা যুদ্ধবিমান মোতায়েন করা হবে। চীনা সৈন্যরা ইরানের মাটিতে অবস্থান করবে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমেরিকার একচ্ছত্র প্রভাব বলয়। এবার সেই বলয়ে ড্রাগনের প্রবেশ ঘটতে চলেছে। এই সম্ভাবনাটি আমেরিকার জন্য দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ। কারণ চীন একবার ঢুকে পড়লে তাদের সরানো প্রায় অসম্ভব হয়ে যাবে। আর ইরানের সঙ্গে রাশিয়াও আছে। এই তিনটি দেশ যদি একসঙ্গে দাঁড়ায়, তাহলে আমেরিকার পক্ষে একা তাদের মোকাবেলা করা সম্ভব নয়। প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন, তারা আমেরিকার কথায় আর বিশ্বাস করে না। কাগজের চুক্তির কোনো মূল্য নেই তাদের কাছে। তারা চায় শক্তিশালী কোনো দেশ জামিন থাকুক, যাতে আমেরিকা চুক্তি ভঙ্গ করলে সেই দেশ সরাসরি সামরিক ব্যবস্থা নিতে পারে। এটি একটি বিপ্লবী দাবি যা আন্তর্জাতিক রাজনীতির চলচ্চিত্র বদলে দিতে পারে। ইউরোপ এখন এক বিচিত্র অবস্থানে পড়েছে। এতদিন তারা আমেরিকার পিছু পিছু হেঁটেছে, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সায় দিয়েছে। জার্মানি ইসরায়েলকে অস্ত্র দিয়েছে, ফ্রান্স কূটনৈতিক চাপ দিয়েছে। কিন্তু এখন যখন তাদের নিজেদের জাহাজ বিপদে, তখন তারা বুঝতে পারছে আসলে তারা কোন জালে আটকা পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ হলে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতি হবে। তাদের জ্বালানি আমদানি প্রায় অর্ধেক কমে যাবে, কারখানা বন্ধ হবে, বেকারত্ব বাড়বে, মূল্যস্ফীতি আকাশ ছোঁবে। আর এই সব কিছুর জন্য দায়ী করা হবে তাদের নিজেদের নীতিকে। কারণ তারাই আমেরিকার সঙ্গে মিলে ইরানকে এই কোনায় ঠেলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাগদাদে সেই বৈঠকে কি হবে? আমেরিকা কি সত্যিই আপোষ করতে রাজি হবে, নাকি এটি শুধু একটি সময় কেনার কৌশল? পেন্টাগন কি বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি তারা বুঝতে পেরেছে এবার পিছু হাঁটাই বুদ্ধিমানের কাজ হবে? সামরিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। একটি ছোট ভুলেও বড় যুদ্ধ বেঁধে যেতে পারে। হরমুজ প্রণালীতে যদি কোনো জাহাজে হামলা হয়, তাহলে দুই পক্ষই পাল্টা আক্রমণে নামবে। সাগরের বুকে যুদ্ধ শুরু হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে সারা মধ্যপ্রাচ্যে। ইসরায়েল জড়িয়ে পড়বে, হিজবুল্লাহ সক্রিয় হবে, হুতিরা আক্রমণ বাড়াবে, পুরো অঞ্চলে আগুন জ্বলে উঠবে। আমেরিকার কাছে এখন দুটি পথ খোলা। এক, ইরানের শর্ত মেনে চীনকে জড়িত করা, এতে তাদের মধ্যপ্রাচ্যে আধিপত্য কমবে কিন্তু যুদ্ধ এড়ানো যাবে। দুই, সামরিক অভিযান চালানো, এতে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি আছে। আর সেই সংঘর্ষে জয়ী হওয়ার নিশ্চয়তা কারণেই। কারণ ইরানের পেছনে এখন চীন আর রাশিয়া দাঁড়িয়ে আছে। ইরানের সাধারণ মানুষ এখন এক ধরনের গর্ব অনুভব করছে। বহু বছর ধরে পশ্চিমারা তাদের অপমান করেছে, নিষেধাজ্ঞা দিয়েছে, হুমকি দিয়েছে। কিন্তু এবার তারা দেখছে তাদের সরকার পাল্টা আঘাত করছে। আমেরিকার জাহাজ নিলামে বিক্রি হচ্ছে, ইউরোপ ভয়ে কাঁপছে। হরমুজ প্রণালীর চাবি এখন তেহরানের পকেটে। পৃথিবী এখন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পুরনো বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন শক্তির উত্থান হচ্ছে। আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে কিনা, এই প্রশ্ন এখন সবার মনে। হরমুজ প্রণালীর সেই 5 কিলোমিটার সরু পথ এখন সেই প্রশ্নের উত্তর নির্ধারণ করতে চলেছে। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাগদাদের বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করছে অনেক কিছু। যুদ্ধ হবে নাকি শান্তি হবে? ইউরোপ জ্বালানি পাবে নাকি অন্ধকারে ডুবে যাবে? চীন কি সত্যিই মধ্যপ্রাচ্যে পা রাখবে? এইসব প্রশ্নের উত্তর এখনো অজানা। কিন্তু একটা জিনিস নিশ্চিত, বিশ্ব রাজনীতি আর আগের মতো নেই এবং থাকবেও না।